হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা ক্লাস 8-এ থার্ড সাবমেটিভের হিন্দি স্কুলের প্রশ্নগুলি আলোচনা করব। তো দেখা যাক, প্রথম প্রশ্ন আছে যে বল প্রয়োগ করা সত্ত্বেও যখন বস্তু স্থির থাকে তখন ঘর্ষণ বলের মান কি হয় প্রযুক্ত বলের বৃদ্ধির সঙ্গে কমতে থাকে। পরের প্রশ্ন আছে যে দুটি সমতল দর্পণে পরস্পরের সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত থাকে তখন প্রতিবিম্বের সংখ্যা কয়টি হয়। না, আমরা জানি প্রতিবিম্বের সংখ্যা n সমান লেখা হয় 360/60 - 1, অর্থাৎ 6 - 1, অর্থাৎ 5টি প্রতিবিম্ব তৈরি হবে। পরের প্রশ্ন আছে NCl3 যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা। তাহলে NCl3 যৌগে কিরকম থাকতে পারে, না এরকম ভাবে থাকবে, অর্থাৎ সমযোজী বন্ধনের সংখ্যা হবে 3টি। একটি উভধর্মী অক্সাইড কি হবে, জিঙ্ক অক্সাইড। 5 নম্বর আছে যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে অ্যান্সার হবে নাইট্রোজেন। একটি বস্তুকে স্প্রিং তুলায় ঝুলিয়ে ওজন করায় পার্ট হলো 2.5 কিগ্রা। তাহলে আমরা কি করব, 2.5 কে অভিকর্ষজ ত্বরণের মান দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 24.5 নিউটন। পরের প্রশ্ন আছে যে কচু পাতার উপর জলের ফোঁটাকে চকচকে দেখায় আলোর কোন ধর্মের জন্য। অবশ্যই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 3 নম্বর প্রশ্ন আছে যে CH4 যৌগটি সমযোজী না তড়িৎযোজী। আমরা কি জানি CH4 কিরকম থাকে, এরকম, অর্থাৎ এটি সমযোজী যৌগ। পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কি হবে, পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস হবে হাইড্রোজেন সালফাইড, অর্থাৎ H2S। কার্বনের কোন রূপভেদটি, তাহলে লিখতে পারি সক্রিয় চারকোল। এরপরে বলেছে যে 1 নিউটন বল বলতে কি বুঝি। না, F সমান আমরা জানি m×a। এবার SI পদ্ধতিতে যদি বলের একক নিউটন লেখা হয় তাহলে আমি এটাকে কি বলতে পারি, যে ভরের একক কি হয় SI তে 1 কেজি এবং ত্বরণের একক হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলতে পারি যে 1 কেজি ভরের কোনো বস্তুতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে যে পরিমাণ বলের প্রয়োজন তাকেই বলা হবে 1 নিউটন। তাহলে এই সংজ্ঞাটা লিখে নেব। সংকট কোণ কাকে বলে, আপতন কোণ বৃদ্ধি করলে মাধ্যমের প্রতিসরাঙ্কের কি পরিবর্তন। আমরা জানি যে মাধ্যমের প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে, আলোর বর্ণ, আর 2 নম্বর হচ্ছে মাধ্যমের প্রকৃতি। সুতরাং আপতন কোণের উপর নির্ভরশীল নয়, তাহলে কোনো পরিবর্তন হবে না। সংকট কোণ কাকে বলে, দেখে নাও সংকট কোণ কাকে বলে। না, আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় ঘন মাধ্যমে যে আপতন কোণের জন্য লঘু মাধ্যমে প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদতল ঘেঁষে যায়, ঘন মাধ্যমে সেই আপতন কোণকে ওই মাধ্যমের দ্বয়ের সংকট কোণ বলা হবে। পরের প্রশ্ন আছে 3-এর দাগে যে কিভাবে সোডিয়াম ও ক্লোরিন পরমাণু আয়নীয় যৌগ NaCl তৈরি করে। তো দেখে নাও যে সোডিয়াম পরমাণুকে আমরা কি লিখি 11Na23, অর্থাৎ খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড হলো একটি ধাতু এবং একটি অধাতু ক্লোরিনের যৌগ। তাহলে 2Na+Cl2 মিলে তৈরি হয় 2NaCl। Na পরমাণু সবচেয়ে বাইরের কক্ষ থেকে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে Na+ এবং Cl পরমাণু ওই ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইডের উপাদান হলো Na+Cl- আয়ন। বহু কোটি Na+ আয়ন এবং বিপরীত তড়িৎধর্মী Cl- আয়ন পরস্পরের সঙ্গে স্থির তড়িৎ আকর্ষণ বল দ্বারা দৃঢ়ভাবে যুক্ত হয়ে NaCl গঠন করে। পরের প্রশ্ন আছে যে ঘরের উষ্ণতায় অক্সিজেন উৎপাদনের জন্য কি কি রাসায়নিক দ্রব্য লাগবে। তাহলে ঘরের উষ্ণতায় যদি প্রস্তুত করতে হয় কি কি লাগবে রাসায়নিক দ্রব্য, সোডিয়াম পারক্সাইড Na2O2 আর জল। ক্লোনিক্যাল ফ্লাক্স, ফ্লাক্সের মুখে দুটি ছিদ্রযুক্ত কর্ক, বিন্দুপাতি ফানেল, গ্যাস জার ইত্যাদি। তাহলে কঠিন সোডিয়াম পারক্সাইডকে নীতি কি, না কঠিন সোডিয়াম পারক্সাইডকে আমরা যদি জল যোগ করি এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, এই বিক্রিয়া ঘটানোর জন্য বাইরের থেকে তাপের কোনো প্রয়োজন হয় না, সাধারণ উষ্ণতাতেই ঘটে।
2Na2O2 প্লাস 2H2O হবে 4NaOH এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। 5 দাগে বলেছে যে সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কি হবে। এখানে সবগুলোই দেখে রাখবে। এখানে এই কোশ্চেনটা আছে যে সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হবে। সোডিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি হয়, 1000 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। লেড কার্বনেটকে উত্তপ্ত করলে কি হবে, লেড অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। ক্যালসিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড আর জল। ম্যাগনেসিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কি হবে, ম্যাগনেসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড আর জল। তাহলে এই সবগুলোই গুরুত্বপূর্ণ। এরপরে আছে যে মার্বেল পাথর থেকে কার্বন ডাই অক্সাইড প্রস্তুত করার সময় লঘু সালফিউরিক অ্যাসিড কেন আমরা ব্যবহার করি না। না CaCO3 বা মার্বেল পাথরের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট জলে খুব একটা দ্রাব্য নয়, তাই মার্বেল কুচির উপর CaSO4-এর পাতলা আস্তরণ পড়ে যায়। ফলে মার্বেল কুচি অ্যাসিডের সংস্পর্শে আসতে না পারায় বিক্রিয়া বন্ধ হয়ে যায়। তাই CO2 প্রস্তুতিতে লঘু H2SO4 ব্যবহার করা যায় না। CaCO3 H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন হবে CaSO4 আর পরে উৎপন্ন হবে জল আর কার্বন ডাই অক্সাইড। সদ্বিম্ব অসদ্বিম্বের পার্থক্য এবং প্রত্যেকের একটি করে উদাহরণ। সদ্বিম্ব কি হবে না, সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, পর্দায় ফেলা যায়। আর অসদ্বিম্বকে যায় না। আর কি লেখা যাবে, সদ্বিম্ব অবশীর্ষ হয়, এটা কি হয় সমশীর্ষ। সদ্বিম্ব কি হয়, এই দুটো পার্থক্য লিখলেই মোটামুটি হবে। প্লবতা কি, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো প্লবতা কি না, তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে বলা হয় প্লবতা। কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে না, বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, বস্তু যে মাধ্যমে নিমজ্জিত আছে তার ঘনত্ব এবং ওই স্থানের অভিকর্ষ চেতনা, এই বিষয়ের উপর প্লবতা নির্ভর করে। পরের প্রশ্ন আছে 3 দাগে যে M2+ আয়নের দ্বিতীয় কক্ষে ইলেকট্রন আছে 3টি, অর্থাৎ M2+ এর দ্বিতীয় কক্ষে, তাহলে এটা হচ্ছে আমার প্রথম কক্ষ এবং দ্বিতীয় কক্ষে আছে 3টি ইলেকট্রন। আর আমরা কি জানি যে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন থাকবে অবশ্যই। তাহলে হয়ে গেল M2-র প্রোটন সংখ্যা, আর M2-র ইলেকট্রন সংখ্যা কটা হয়ে গেল 5টি। তার মানে প্রোটন সংখ্যা কটি হবে, অবশ্যই 5টি। আর ভর সংখ্যা দেওয়া আছে আমাদের, ভর সংখ্যা দেওয়া আছে 14। তাহলে ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব নিউট্রন সংখ্যা। তাহলে 9টি আছে নিউট্রন। তাহলে M2+ এই যে আয়নটা তার কটি নিউট্রন আছে না 9টি। 8 ও 18 আর এই 9F18 এদের ভর সংখ্যা দেখো সমান, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, এরা পরস্পরের আইসোবার। পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতির নীতিটি কি না, 2KClO3 পটাশিয়াম ক্লোরেট আগেও করা হয়েছে প্লাস MnO2 অনুঘটক 230 ডিগ্রি সেন্টিগ্রেড 2KCl প্লাস 3O2 প্লাস MnO2 উৎপন্ন হবে। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে বেলুনে কেন হাইড্রোজেন গ্যাস ভরা হয়। আগে দেখে নাও বেলুনে কেন হাইড্রোজেন গ্যাস। দেখে নাও বেলুনে কেন হাইড্রোজেন গ্যাস ভরা হয় না, হাইড্রোজেন গ্যাস পূর্ণ বেলুনের মুখ সুতো দিয়ে বেঁধে ছেড়ে দিলে দেখা যাবে সেটি উপরে উঠে ঘরের ছাদে গিয়ে ঠিকছে। হাইড্রোজেন গ্যাস কি হয়, বায়ুর তুলনায় হালকা হয় বলে আমরা বেলুনে হাইড্রোজেন গ্যাস ভরে থাকি। তাহলে অ্যান্সার কি হবে না, হাইড্রোজেন গ্যাস বায়ুর তুলনায় হালকা, তাই আমরা বেলুনে হাইড্রোজেন গ্যাস ভরে থাকি। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইড এর উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস মানে কি CuO
তার উপর হাইড্রোজেন গ্যাস দিয়ে দিলাম, তাহলে লাল বর্ণের কপার অধক্ষিপ্ত হলো আর জল উৎপন্ন হলো। এটি কি ধর্মকে প্রকাশ করে? না তার বিজারণ ধর্মকে প্রকাশ করে। বিজারণ ধর্মকে প্রকাশ করে কার? হাইড্রোজেনের। স্বচ্ছ চুন জলে প্রথমে অল্প পরে অতিরিক্ত CO2 চালনা করলে কি হবে? চুন জলের সংকেত কি? CaOH এর হোল 2। তাতে কার্বন ডাইঅক্সাইড চালনা করলাম, কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম কার্বনেট। আর কি উৎপন্ন হবে? জল উৎপন্ন হবে। সেই ক্যালসিয়াম কার্বনেট আর জল, তার উপর আবার CO2 চালনা করো, কি উৎপন্ন হবে? CaHCO3 হোল 2, অর্থাৎ ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হবে। বহুরূপতা কাকে বলে? অন্যান্য প্লেলিস্টে গিয়ে অন্যান্য ভিডিওগুলি দেখবে, সেখানে অনেকবার করানো হয়েছে। ছকের সাহায্যে কার্বনের রূপভেদগুলি দেখে নাও। ছকের সাহায্যে কার্বনের রূপভেদগুলি আছে যে কার্বনকে দুটো ভাগে ভাগ করে, নিয়তাকার যাদের নির্দিষ্ট আকার আছে এবং অনিয়তাকার যাদের নির্দিষ্ট আকার নেই। নিয়তাকারের মধ্যে পড়ে আমাদের হিরে, গ্রাফাইট এবং ফুলারিন। আবার অনিয়তাকারের মধ্যে পড়ে চারকোল বা অঙ্গার, ভূষকালি, কোক আর গ্যাস কার্বন। এবার অঙ্গারকে আমরা দুভাগে ভাগ করি, একটা হয় উদ্ভিজ্জ, একটা প্রাণীজ। উদ্ভিজ্জ অঙ্গারের মধ্যে পড়ে আমাদের কাঠ কয়লা আর শর্করা কয়লা, এবং প্রাণীজের মধ্যে পড়ে অস্থি অঙ্গার আর রক্ত অঙ্গার। তো এখানে গেল আমাদের ফিজিক্যাল সায়েন্সের সমস্ত প্রশ্ন। এরপরে আছে আমাদের লাইফ সায়েন্স। তারা বলেছে যে ফলের রসে থাকা শর্করাকে কোন ছত্রাক ভেঙে দেয়? ইস্ট। কোনটি এক্স-সিডু সংরক্ষণ? জুলজিক্যাল পার্ক। জলাতঙ্ক রোগের জন্য দায়ী? ভাইরাস। ব্যাকটেরিয়ার কোষে কি দেখতে পাওয়া যায়? নিউক্লিয়েট, এবং স্ত্রী দেহে দেখা যায় ইস্ট্রোজেন। এবং বেলে কি আছে? না মিউসিলেজ আর পেকটিন উপাদান থাকার জন্য এটি কি হয়ে থাকে? কোষ্ঠকাঠিন্য দূর করে। আরবিসি কি হয়ে থাকে? চাকতির মতো দেখতে হয় আমাদের। ই ইকোলোকেশন কার দেখা যায়? সুসুপ। ডি বিষ মানে কি? ভাইরাস। এ শালগাছ কি করে রজন পাওয়া যায়? তাহলে এটা হবে বি। পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয় এমন দুটি হরমোন। না পিটুইটারি দুটি খণ্ড, এর মধ্যে অগ্র খণ্ড থেকে ক্ষরিত হয় সোমাটোট্রপিক হরমোন মানে STH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন মানে TSH, এবং গোনাডোট্রপিক হরমোন GTH, এবং পশ্চাৎ খণ্ড থেকে ক্ষরিত হয় ভেসোপ্রেসিন হরমোন। 2 নম্বরে বলেছে যে রসুনের দুটি ওষুধি গুণ কি হবে? না অ্যালিসিন আছে, অ্যালিসিন, যা কি করে? জীবাণুনাশক হিসেবে কাজ করে। জীবাণুনাশক। বেদনানাশক, জীবাণুনাশক বলতে পারো, বেদনানাশক বলতে পারো, হজমে সাহায্য করে। এগুলো হচ্ছে ওষুধের গুণ। একটি আদর্শ বনের কয়টি স্তর? একটি আদর্শ বনের কয়টি স্তর দেখে নাও। একটি আদর্শ বনের প্রথম 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 স্তরে আছে হচ্ছে প্রথম স্তর বা ছাদ, ক্যানোপি। তারপরে আছে দ্বিতীয় স্তর বা হচ্ছে ছাদের নিচের স্তর, তৃতীয় স্তর বা মাঝের স্তর হচ্ছে, আর চতুর্থ স্তর বা বনের মেঝের উপরের স্তর, এবং পঞ্চম স্তর হচ্ছে বনের মেঝে। এরপরে 4 নম্বরে আছে যে মেরু ভাল্লুকের বিপন্নতার দুটি কারণ। ঘৃতকুমারীর দুটি ব্যবহার লিখতে পারো কি? না অ্যান্টিপাইরেটিক উপাদান থাকার জন্য জ্বর কমাতে সাহায্য করে। আর হচ্ছে আমাদের 2 নম্বর লেখা যেতে পারে আমাদের ত্বককে আর্দ্রতা বজায় রাখে, আর্দ্রতা বজায় রাখে ইত্যাদি লিখতে পারো। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান, অভয়ারণ্য এবং মেরু ভাল্লুকের অস্তিত্ব বিপন্ন। তাহলে দেখো পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যান, একটি অভয়ারণ্য। জাতীয় উদ্যানের মধ্যে কি পড়বে? এই ছকটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, সবাই প্র্যাকটিস করে যাবে। এবং জাতীয় উদ্যানের মধ্যে পড়ছে করবেট কানহা, এবং অভয়ারণ্যের মধ্যে পড়ছে চাপড়ামারি আর সজনেখালি। আর মনে রাখবে সুন্দরবন হচ্ছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা MCQতে আসে। আর নীলগিরিও হচ্ছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। মেরু ভাল্লুকের অস্তিত্ব বিপন্ন হচ্ছে কেন? না বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, এর ফলে মেরু ভাল্লুকের বাসস্থান আর বিচরণ ক্ষেত্র কমে যাচ্ছে। আর্কটিক অঞ্চলে অবস্থিত পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসের বিপুল ভান্ডার থেকে সম্পদ আহরণের উদ্দেশ্যে সম্পাদিত কার্যকলাপের ফলে সৃষ্ট দূষণ মেরু ভাল্লুকের প্রাকৃতিক বাসস্থানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। চামড়া, লোম, নখ প্রভৃতির লোভে শিকার করা হচ্ছে মেরু ভাল্লুককে, এর ফলে এদের সংখ্যাও কমতে শুরু করেছে। তাহলে এই ছিল মেরু ভাল্লুকের অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ। এরপরে লাস্ট দাগ 4-এর দাগে আছে একটি আদর্শ মাইটোকন্ড্রিয়া। আগের প্লেলিস্ট দেখবে, ওখানে পেয়ে যাবে ভিডিওগুলোতে। ভ্যাকসিন কাকে বলে? আর একটি অ্যান্টিবায়োটিক। ত্রিফলার উপাদান লিখে নাও। হরিতকি, বহেড়া আর আমলকি।
রো বেসিন কোথায় পাওয়া যায়? রো বেসিন পাওয়া যায় নয়নতারা। নয়নতারার কোথায়? মূলে। তবাসির কোথায় পাওয়া যায়? না ব্যাম্বুসা অরুণ ডিনাসিয়া, অরুণ ডিনাসিয়া গাছে। কিসের কাজে লাগে? হাঁপানির কাজে। নয়নতারা থেকে প্রাপ্ত উপকার কি লিখতে পারি? ভিনব্লাস্টিন, ভিনব্লাস্টিন আর ভিনক্রিস্টিন। কি কাজে লাগে? টিউমার আর ক্যান্সার প্রতিরোধে। কোথায় পাওয়া যায়? পাতাতে। জৈবিক হরমোন কি লিখতে পারি? অ্যাড্রিনালিন। টেস্টোস্টেরন হরমোনের দুটি কাজ কি হতে পারে? না এই হরমোনের প্রভাবে বয়ঃসন্ধিকালে ছেলেদের গোঁপদাড়ি গজায়, হাড় ও পেশি শক্তিশালী হয়, পেশিবহুল চেহারা দেখতে পায়। তাহলে এখানে ক্লোরাইড কোষ কোথায় দেখা যায়? এর কাজ কি? না আমরা জানি কি না লবণাক্ত পরিবেশে যারা বসবাস করে, যে সমস্ত প্রাণী, তাদের ফুলকায় যে কোষ থাকে সেটাই হচ্ছে ক্লোরাইড কোষ। এর কাজ কি না অতিরিক্ত Na+ আর Cl- আয়নকে দেহ থেকে বের করে দিতে পারে। এটা লিখতে পারি। আর আমাদের বলেছে যে ভ্যাকসিন কাকে বলে? একটি অ্যান্টিবায়োটিক। তাহলে দেখে নাও ভ্যাকসিন কাকে বলে। না এখানে লিখতে পারো না যে পদ্ধতিতে কোনো মৃত, দুর্বল অথবা জীবিত অণুজীবকে সরাসরি কিংবা তার দেহ নিঃসৃত দুর্বল বিষকে যদি আমরা নির্দিষ্ট ডোজে দেহে প্রবেশ করি, ওই প্রকৃতির ক্ষতিকারক জীবাণুর বিরুদ্ধে আগের থেকেই দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে তুলতে পারি, তখন তাকে বলা হবে ভ্যাকসিন বা টিকা বা টিকাকরণ। বর্তমানে বহুল প্রচলিতর মধ্যে আছে পেনিসিলিন। প্রথম আবিষ্কার করেছিল আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন আমরা ওটা 1928 খ্রিস্টাব্দে। এটাও গুরুত্বপূর্ণ। এছাড়াও স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিটিন, অ্যাম্পিসিলিন, এরিথ্রোমাইসিন এগুলো হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক। তাহলে এই ছিল আমাদের আজকে 9 নম্বর স্কুলের সম্পূর্ণ সলিউশন। তো পরের দিন আবার আমরা একটা নতুন স্কুল নিয়ে আসবো। সবাই ভালো থেকো, পড়তে থাকো।